এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং সামনেই WBPP যে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা ম্যাথ এবং জিকেসের নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি। WBJP রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সামনে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য আমরা কিছু প্র্যাকটিস সেট দিয়েছি এবং এছাড়াও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করানো হচ্ছে। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ভিডিওগুলি ক্রমাগত আসতে থাকবে। প্রথম যে অঙ্ক রয়েছে সেটি হলো 100টি আপেলের মোট মূল্য 700 টাকা। এগুলি প্রতিজন যদি 96 টাকা হারে বিক্রি করে, লাভের শতাংশ কত? তাহলে 100টা অ্যাপেল রয়েছে, 100টা অ্যাপেলের দাম 700 টাকা। তাহলে এখান থেকে আমি বের করব একটা আপেলের দাম কত। তাহলে একটা আপেল বের করতে গেলে আমি এখান থেকে 0 0 কেটে দাও। তাহলে একটা আপেলের দাম আমি বলতে পারি 60 টাকা। আবার 12টা আপেল, একটা আপেলের দাম 60 টাকা মানে ক্রয় মূল্য এটা। আবার 12টা আপেল মানে এক ডজন মানে 12টা আপেলের এসপি দেওয়া রয়েছে 96 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা আপেলের এসপি হলো 8 বারং 96 টাকা, 8 টাকা। এখন আমাকে বলছে লাভের শতাংশ কত। একটা আপেলের ক্রয় মূল্য 60 টাকা, একটার বিক্রয় মূল্য 8 টাকা। তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। কতটা লাভ হয়েছে? 7 থেকে 8 বিয়োগ করবো, 8 থেকে 7 বিয়োগ করো, 1 টাকা লাভ হয়েছে। আর লাভের হার আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বের করি। কস্ট প্রাইস হলো আমাদের 7 ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে 100/7। তাহলে 7 14 98 আর উপরে 2 হবে, 14 সমস্ত 2/7%। এর সঠিক উত্তর হবে অপশন বি। বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল? বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয়েছিল 1969 সালে। সেই সময় 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। আর RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটি স্থাপিত হয়েছে 1935 সনে এবং এটি ন্যাশনালাইজ হয়েছিল 1949 সনে। ন্যাশনালাইজ। RBI এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। ভারতের জাতীয় আয় পরিমাপের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা কে করেছিলেন? এর সঠিক উত্তর অপশন এ প্রফেসর VKRB রাও প্রথম সায়েন্টিফিক্যালি ভারতের ন্যাশনাল ইনকাম মেজার করার চেষ্টা করেছিলেন। প্রথম এটা চেষ্টা করেছিলেন দাদাভাই নৌরোজি। সেটা সায়েন্টিফিক্যালি ছিল না, দাদাভাই নৌরোজি। ফার্স্ট অ্যাটেম্প্ট। এরপরে অফিসিয়ালি কি করেছিলেন? প্রশান্তচন্দ্র মহালয়ান বিশ। অফিসিয়ালি প্রশান্তচন্দ্র মহালান বিশ। প্রশান্তচন্দ্র মহালান বিশ। মহালান বিশ। এখন বর্তমানে ভারতের ন্যাশনাল ইনকাম পরিমাপ করে CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। NSO রয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এর দুটো উইংস, একটা হলো CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আর একটা হলো NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। নিম্নলিখিত কোনটি প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শায়? মানে বুদ্ধের জন্মকে কোনটা দিয়ে ডিনোট করে? এর সঠিক উত্তর হবে অপশন বি, পদ্ম এবং ষাঁড়ের দ্বারা বুদ্ধের জন্মকে ডিনোট করা হয়। এবং ঘোড়া ডিনোট করে মহাবিনষ্ক্রম, মানে বুদ্ধর যে গৃহত্যাগ সেটাকে। বোধি গাছে তিনি জ্ঞান লাভ করেছেন, নির্মাণ লাভ করেছিলেন, এনলাইটেনমেন্ট। চাকাতে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তিনি তার ধর্ম প্রচার যে করা সেটা চাকা, ধর্মচক্র প্রবর্তন। তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সারনাথে। A এবং B এর বয়সের অনুপাত 3:5। B এর বয়স A এর থেকে 8 বছর বেশি, তবে A এর বয়স কত? তাহলে A আর B দুজনের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 3:5। B এর বয়স A এর থেকে 8 বছরের বেশি, তাহলে এই যে দুজনের বয়সের গ্যাপ, 3 থেকে 5 হলো 2, এই 2 এর ভ্যালু হলো 8, এত ইয়ার। তাহলে 1 এর ভ্যালু আমরা বলবো 4 বছর। তাহলে এর বয়স কত? এ মানে এখানে 3 এর মান নির্ণয় করতে হবে। 3 4 12 বছর। অপশন ডি। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি? ওড়িশা ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য, সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন করে।
বক্সাইট একটা আকরিক হলো অ্যালুমিনিয়াম। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিকে 7টি দ্বীপের শহর বলা হয়? মুম্বাইকে। এছাড়া মুম্বাইয়ের একাধিক নাম রয়েছে: বাণিজ্য নগরী, ভারতের বাণিজ্য নগরী, ভারতের প্রবেশদ্বার, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, হায়দ্রাবাদ এবং সিকান্দ্রাবাদ তোমরা নাম শুনেছ, এরা কেবল যমজ শহর। হায়দ্রাবাদকে এছাড়াও পাল সিটি বলা হয়। চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট অফ ইন্ডিয়া, মোটর গাড়ি শিল্পের জন্য বিখ্যাত জন্য অফ ইন্ডিয়া। এছাড়াও দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? যেখানে সরকারি এবং বেসরকারি যখন একসাথে কাজ করে সেটি হলো মিশ্র অর্থনীতি। তাহলে সঠিক উত্তর হবে সরকারি এবং বেসরকারি খাত, অপশন বি। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়। তো শার্টের ক্রয় মূল্য কত? তাহলে এখন যদি কোনো টাইপের অঙ্ক দেয়, কোনো একটা শার্ট যত টাকা এত টাকায় বিক্রি করা হলো, এত টাকা বিক্রি করলে যত টাকা প্রফিট হবে, এবং যদি 631 টাকায়ও বিক্রি করা হয় ঠিক তত টাকায় লস হয়। সেম প্রফিট সেম লস। আর এটা এসপি দেওয়া, সেলিং প্রাইস দেওয়া। এই ক্ষেত্রে তোমাকে যদি কস্ট প্রাইস বের করতে বলে, তাহলে শর্টকাট ফর্মুলা এদেরকে যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 3 একে 4, 6 3 9, 8 6 14, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। 7 দোকানে 14, 4 দোকানে 8, 1। সঠিক উত্তর হবে 747। এটাই হলো সিপি, অপশন এ। কারণ হলো আমি ধরলাম দুটোর প্রত্যেকটারই সিপি হলো x টাকা। এখন বলছি এত টাকায় বিক্রি করলো, 863 টাকায় বিক্রি করতে লাভ হয়, লাভ হলে নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে, 863 মাইনাস এক্স, এটা লাভ প্রফিটের ক্ষেত্রে। আবার বলছে 631 টাকায় বিক্রি করে লস হয়, লস মানে কি আমরা কস্ট প্রাইস থেকে বিয়োগ করি, তাহলে এক্স মাইনাস 631। একেই যদি আমরা সমাধান করি, এক্স মানে কস্ট প্রাইস, এক্স ইকুয়াল টু দেখবে 863 প্লাস 631 ডিভাইডেড বাই 2। তাহলে এইটাই ফর্মুলা আকারে আমরা এইভাবে মনে রাখবো, তার তাড়াতাড়ি অঙ্ক হবে। একটি সংখ্যাকে প্রথমে 15% বাড়ানো হলো, পরে আরও 30% বৃদ্ধি করা হলো, তাহলে মূল সংখ্যার স্বপ্নরূপ কত পড়ে? এরকম যদি বাড়া কমার অঙ্ক হয়, একটা বেস্ট ফর্মুলা রয়েছে a প্লাস বি প্লাস ab বাই 100। এটা বাড়া বলুক কমা বলুক যে কোনো ক্ষেত্রে সেটা ইউজ হতে পারে। 15% বৃদ্ধি পেলো, তাহলে প্লাস 15 দেবে, হাস করলে মাইনাস 15 দিতে। পরেরটা কি 30% বৃদ্ধি পেলো, প্লাস 30। তারপরে চিহ্নগুলোকে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস একটা প্লাস একটা মাইনাস থাকতো, প্লাস মাইনাসে মাইনাস বসতো। a ইন্টু বি 15 ইন্টু 30 ডিভাইড বাই 100। এই 0 0 কাটলো, 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি একবারে করে দেবো, তো 30 আর 15 যোগ করলে 45, 3 15 45, 45কে 10 দিয়ে ভাগ, তাহলে 4.5। তাহলে এখান থেকে বলতে পারি 49.5%। একটি 3 অঙ্কের সংখ্যা 7x6 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে 7x6 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11 বিভাজ্যতার রুল কি? ইভেন্ট প্লেস আর অড প্লেস নিতে হবে, মানে এক ঘর বাদ দিয়ে নিতে হবে সংখ্যাগুলো। এক ঘর বাদ দিয়ে যদি নেই, তাহলে প্রথমে যাবে 7, তারপরে যাবে 6, 7 আর 6 সেগুলোকে যোগ করতে হবে। 7 6 13 মধ্যে মধ্যে ইভেন্ট প্লেস আর অড প্লেসের সাম দিতে হবে। তাহলে ইভেন্ট প্লেস অড প্লেস সাম মানে কি? এক ঘর বাদ দিয়ে নেওয়া, এটাই মনে রাখলে সুবিধা হবে। 7 আর 6 নিলাম 13, এক ঘর বাদ মানে এক্সট্রা বাদ গেল, তাহলে এখানে পড়ে থাকবে এক্স। তারপরে সেকেন্ড নিয়ম হলো, এই দুটোর যদি ডিফারেন্স ইভেন আর অড পজিশনে যে মানে সাম বের করলাম, মানে যোগফলটা বের করলাম দুটো আলাদা আলাদা, তাই ডিফারেন্সটা যদি 11 দ্বারা ভাগ করলে মেলে, তখনই আমি বলবো সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। এই জন্য তখন আমরা কী করবো, এই টাইপের বললে এক্সের মান তো বের করা একটু চাপের ব্যাপার, অপশনগুলো নিয়ে একটু দেখবো, তার তাড়াতাড়ি হবে। 13, এক্সের স্থলে আমি মনে করো 3 ধরলাম, 13 থেকে 3 আমাকে বিয়োগ করতে হবে, 13 থেকে 3 বিয়োগ করলে 10, 10কে 11 দিয়ে ভাগ করলে মেলে না, তাই এটা কোনো দিনই হবে না, কাটা। পরে 2 নাও, 13 থেকে 2 বিয়োগ করো, তাহলে পাচ্ছি আমরা 11। 11 তো 11 দিয়ে ভাগ করলে মিলছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পরেরগুলো চেক করে দেখতে পারো, দেখো 13 থেকে 1 বিয়োগ করলে আমাদের 12 হয়, কিন্তু 12 তো 11 দিয়ে ভাগ করলে মেলে না, এটা হবে না। তা 13 থেকে 4 বিয়োগ করো 9 হবে, 9 তো 11 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে সঠিক উত্তর অপশন
সুন্দরবনের পরিবেশগত আবাসস্থল নিচের কোন মর্যাদা দেওয়া হয়েছিল? এখানে দেখো সুন্দরবন অনেকগুলি মর্যাদা পেয়েছে, সবগুলি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ এবং জাতীয় উদ্যান। সঠিক উত্তর অপশন ডি। ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন এবং ন্যাশনাল পার্ক হয়েছে টাইগার রিজার্ভে পরিণত হয়েছিল 1973 সালে, আর ন্যাশনাল পার্কের তকমা পেয়েছিল 1984 সালে। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে 1989 সনে, আর বায়োস্ফিয়ার রিজার্ভে তকমা পেয়েছিল, এটা হয়েছিল 1987 সনে, আর বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল 1989 সনে। ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে। বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত শতাংশ ভারতে রয়েছে? 2.4%। অপশন ডি হবে এর সঠিক উত্তর। পৃথিবীর কোনো বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই, পৃথিবীর কেন্দ্রে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, এই জন্য পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হয় 0। কিন্তু ভর অপরিবর্তনশীল, ভরের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন নেই, নো চেঞ্জ। তাহলে পৃথিবীর কেন্দ্রে সর্বোচ্চ। আর মনে রাখবো এখানে মেরুতে যে অভিকর্ষ বল রয়েছে সেই অভিকর্ষ বলের মান সবচেয়ে বেশি, ম্যাক্স। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে অভিকর্ষ বলের মান সবচেয়ে কম কোথায়? নিরক্ষরেখায় সবচেয়ে কম। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডা এই রাসায়নিক হলো সোডিয়াম কার্বনেট। সঠিক উত্তর হবে অপশন সি। সোডিয়াম কার্বনেটের সংকেত হলো Na2CO3। আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বলতে হবে সোডিয়াম বাইকার্বনেট এর সংকেত হলো NaHCO3। সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বলি খাবার সোডা। আর সোডিয়াম কার্বনেটকে আমরা বলি ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা। এখানে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণের সংকেত NaCl, লবণ। আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, এর সংকেত হলো NaOH। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? এই জন্য ফর্মুলা রয়েছে n+1 ডিভাইডেড বাই, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করবে, কিন্তু মনে রাখবে কি বলছে, প্রথম 30টি অখণ্ড সংখ্যা, তার মানে 1, 2, 3 ডট 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 করে চলবে 30টি পর্যন্ত এই সংখ্যাগুলো রয়েছে, এদের সাম মানে যোগফল বের করার ফর্মুলা হলো এটা n+n+1/2। তাহলে n এর মান 30, n+1, 30+1 মানে 31, নিচে বসবে 2, কাটাকাটি করলে 15, 15 দিয়ে 31কে গুণ করো, 15কে 15, 5 3 15 45, 46। সঠিক উত্তর 465। একটি মিশ্রণে 80 লিটার দুধ ও জলের অনুপাত 27:5, ওই মিশ্রণে কতটা জল যোগ করলে দুধ ও জলের অনুপাত 3:1 হবে? টোটাল মিক্সচার এখানে দেওয়া রয়েছে আমাদের 80। তাহলে এখানে মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও 27:5। বলছে ওই মিশ্রণে কতটা জল অ্যাড করা হলো যার ফলে দুধ ও জলের অনুপাত দাঁড়াবে 3:, কিন্তু অ্যাড করা হয়েছে কি ওয়াটার। তাহলে যদি ওয়াটার করা হয় নিশ্চয়ই ফিক্স ছিল কি মিল্ক, মিল্কটাকে আমরা সমান করব। দেখো প্রথম যে কেস দেওয়া হলো সেখানে মিল্ক আর ওয়াটারের অনুপাত 27:5, যেহেতু ওয়াটার অ্যাড করা হয়েছে তাই মিল্কটাকে আমরা ফিক্সড রাখবো, ওয়াটারটা তাহলে মিল্কটাকে ফিক্সড করতে গেলে 27 আনতে হবে, তাই পরেরটাকে 9 দিয়ে গুণ করবো আমরা, তাই 3 নংটাতে, কিন্তু মনে রাখতে দুপাশেই কিন্তু গুণ করতে হবে, এককেও গুণ করতে হবে 9 দিয়ে। তাহলে কতটা পরিমাণ ওয়াটার মেশানো হলো এখন? 4 ইউনিট, 5 থেকে 9 হলো 4 ইউনিট ওয়াটার। এই 4 ইউনিটের মানই আমাকে নির্ণয় করতে বলছে, আর আমাদের দেওয়া রয়েছে টোটাল মিক্সচার মানে 80। টোটাল মিক্সচার মানে এই দুটো মিল্ক আর ওয়াটারের যোগফল আমাদের প্রোভাইডেড। তো 27 + 5 32, হলে 32-এর ভ্যালু হলো 80। একের ভ্যালু আমরা বলবো 80/32, আমাদের দরকার 4-এর ভ্যালু বের করা। 4 32 আর 10 80, 10 লিটার। A 33%, B এর 50% সমান, তবে A ও B এর অনুপাত কত? তাহলে A এর 33% ইজ ইকুয়াল টু B এর 55%। তাহলে এখানে পার্সেন্ট উঠে দিলাম, 11 দিয়ে তো কাটাকাটি যায়, 3 11 33, 5 11 55। তাহলে বলতে পারি এখন A/B ইজ ইকুয়াল টু 5/3। এখন বলছে A ও B এর অনুপাত কত? তাহলে A/B ইজ ইকুয়াল টু 5:3। A/B 3/5, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন ডি।
নেক্সট অঙ্ক, এ ও বি একটি কাজ যথাক্রমে 5 দিন ও 10 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পরে কাজ শেষ চলে যায়, বি বাকি কাজ 8 দিনে শেষ করে, তাহলে এ কতদিন পরে চলে যায়? তাহলে এ একটি কাজ করে 5 দিনে, ফার্স্ট কন্ডিশন। বি করে 30 দিনে, 10 দিন। টোটাল ইউনিট কাজ আমাদের বের করবো প্রতিটা অঙ্কের মতো। 10 আর 5 লসাগু করলে হয় 10, তাহলে এদের এফিসিয়েন্সি হবে 10/5, তাহলে 5 দোকানে 10, একই রকমভাবে 10কে 10। তারা একসাথে কাজ শুরু করলো, ঠিক আছে। তারপরে কি বললো, কিন্তু এ কিছুদিন পরে কাজটা চলে গেল, কিন্তু বি বাকি কাজ তখন 8 দিনে শেষ করে। তাহলে এ ও বি তো প্রথমে কিছুদিন কাজ করেছিল, তারপরে এ কাজে চলে গেল, এই কাজটা চলে যাওয়ার পর বি হলো বাকি কাজটা করবে, তাহলে বি বাকি কাজটা করবে 8 দিন। তাহলে আমি এখন বি বাকি মানে পেছন থেকে হিসাব করি, বি বাকি কাজ 8 দিনে বি কতটা পরিমাণ কাজ করবে। বির এফিসিয়েন্সি জানা 1, তাহলে বি 8 দিনে কাজ করবে 1 গুণন 8, তাহলে 8 ইউনিট কাজ করলো বি একদিনে। তাহলে রিমেইনিং কাজ কতটুকু পড়ে রইলো, টোটাল ইউনিট কাজ তোমাদের 10 ইউনিট, তার থেকে 8 ইউনিট বি করে ফেললো, অলরেডি পেছন থেকে হিসাব করছি 2 ইউনিট। তাহলে প্রথমে যে এই 2 ইউনিট কারা করেছিল, দুজনে মিলে ছিল, প্রথমে কাজে যুক্ত ছিল, দুইজনে মিলে যদি থাকে দুজনে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, দুজনে এফিসিয়েন্সি 2 একে 3, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, এ এতদিন পরে কাজে যুক্ত করবো। নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? ভিটামিন কে রক্ত জমাট বাঁধার একটা অন্যতম ভিটামিন। ভিটামিন কে রয়েছে, ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনল। ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এর অভাবে দাঁত কানা হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি হাড়ের যে হাড়ের গঠনে সাহায্য করে। ভিটামিন ডি অভাবে রিকেট এবং অস্টিওম্যালিসিয়া রোগ হয়। রিকেট হাড়জনিত সমস্যা, হাড় উইক হয়ে যাওয়া, অস্টিওম্যালিসিয়া। ডিকে সাধারণত ছোটদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর অস্ট্রেলিয়াতে বড়দের ক্ষেত্রে। ফলিক অ্যাসিড হলো ভিটামিন B9 এর রাসায়নিক নাম। প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিড সাহায্য করে। 2 বছর আগে রাম এবং শ্যামের বয়সের অনুপাত 3:2 ছিল, বর্তমানে তার 7:5 হয়েছে। তো তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে কন্ডিশনে দেওয়া রয়েছে 2 বছর আগে রাম এবং শ্যামের বয়সের অনুপাত, সেটা হলো 3:2। এটা কিন্তু 2 বছর আগের বয়সের অনুপাত। নেক্সট কন্ডিশনে বলে যে তারা বর্তমানে তাদের বয়স 7:5, প্রেজেন্টটা 7:5। এখানে আমাকে বের করতে বলেছে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্ক যখন দিবে তখন তুমি গ্যাপটা একটু দেখে নাও। তুমি এর থেকে 2 গেলে 1, এর থেকে 5 গেলে 2, এই গ্যাপটা সমান করবো। তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দোকানে 6, 2 দোকানে 4, নিচেরটাকে 1 দিয়ে গুণ করবো, 7কে 7, 5কে 5। তাহলে এখন আমি কেন গুণ করলাম, কারণ দেখো এই গ্যাপটা সমান করার জন্য এই যে ডিফারেন্স নেই, আগে ছিল তাদের অনুপাত 6:4, এখন হলো 7:5, তাহলে বাড়লো কত? 6 থেকে 7 ও 4 থেকে 5, মানে 1:1। আর এইভাবে যদি করতাম, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, তো 4, 3, এই গ্যাপটা সমান করে প্রত্যেকটা সমান বেড়েছে। সমান বাড়ার জন্যই কি এই গ্যাপটা কমানো হলো, মানে এই গ্যাপটা সমান, 2 বছর আগের এই গ্যাপটা সমান করতে হবে এই জন্য। তাহলে 1-এর ভ্যালু আমি বলতে পারি 2। আমাকে এখান থেকে বের করতে বলেছে তাদের বর্তমান বয়স কত। বর্তমান বয়স মানে এই যে নিচেরটা প্রেজেন্টেরটা, তাহলে এইটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে 1-এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 7-এর ভ্যালু হবে 7 দোকানে 14, 5-এর ভ্যালু 5 দোকানে 10। 14 তাহলে কার বয়স? রামের বয়স হলো 14, আর শ্যামের বয়স হলো 10। কত টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হলে 2 বছরের পরে সুদে আসলে এত টাকা হবে। 5% একে ফ্র্যাকশন ফর্মে আমরা লিখে নিই। 5% মানে আমরা বলি 1/20, 5 গুণিং 100। তাহলে প্রিন্সিপাল যদি আমি এখানে বলি, নিচেরটাকে যদি প্রিন্সিপাল ধরি 20, তাহলে উপরেরটা আমাদের নিশ্চয়ই ইন্টারেস্ট হয়, তাহলে আমাদের ইন্টারেস্ট হবে 1। তাই ইন্টারেস্ট যদি 1 হয়, তাহলে সুদে আসলে কত হবে? 20-র সঙ্গে 1 যোগ 21। তাহলে অ্যামাউন্টের ভ্যালু হলো আমাদের, বলছে 2 বছরে সুদে আসলে এত টাকা হয়, তার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাই 2 বছর করলে কি সাকসেসিভ ইউজ হবে, মানে স্কোয়ার করতে হবে। তার মানে তাহলে 20 স্কোয়ার করলে 2 বছরের জন্য স্কোয়ার করবে, 3 হলে কিউব করতে হতো 400। এর 2 বছর মানে স্কোয়ার করো, 21 স্কোয়ার 441। এখন সুদে আসলে মান দাও 441, সুদে আসলে আমাদের এই ধরা হিসাবে 441, কিন্তু সেটাই যেটা সমান হয়ে গেছে অলরেডি, সেটা কিন্তু কিছু করার নেই। তাহলে এটা ইকুয়াল টু 441 টাকা। তাহলে 1-এর ভ্যালু হবে 1 টাকা।
তাহলে 400 ভ্যালু আমাদের প্রিন্সিপাল, 400 ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 400 অপশন ডি। 5টি বিষয়ে রামের গড় নম্বর ছিল 80, গড় নম্বর হিসাব করে 82 পেতে হলে তাকে তার পরবর্তী বিষয়ে কত নম্বর পেতে হবে? 5টি বিষয়ে রামের গড় নম্বর ছিল 80, তাহলে 5টি টোটাল হলো 5 গুণন 80, তাহলে হবে 400, এবং তাকে গড় নম্বর 82 পেতে হবে, কিন্তু তাহলে পরবর্তী সালে গড় নম্বর যে 82 যখন পেতে হবে সাবজেক্টের সংখ্যা পরবর্তী বিষয় বলেছে, তার মানে সাবজেক্ট আগে ছিল 5, তাহলে এখন 6টা হয়ে গেল, 6টা হওয়ার ফলে গড় হলো এখন 82। তাহলে দেখো 6 দোকানে 12, 6টা 48, একে 49, তাহলে এক্সট্রা তাকে 492 আসতে গেলে এক্সট্রা কত পেতে হবে অপর সাবজেক্টে? তার মানে বিয়োগ করে দিলেই হবে আমাদের অ্যান্সার, তাহলে 92 পেতে হবে। 492 থেকে 400 বিয়োগ করলাম। 30% এবং 18% কমিক ছাড়ে দেওয়ার একটি বস্তুকে এত টাকায় বিক্রি করা হলে সেই বস্তুটির ধার্য মূল্য কত? আমরা জানি মার্ক প্রাইস যদি এক্স ধরি, তাহলে মার্ক প্রাইসের উপর যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন আমরা সেলিং প্রাইস পাই, তাহলে মার্ক প্রাইস আমি এক্স ধরলাম, তার উপর দুটো ডিসকাউন্ট দিল, তারপরে টাকাটার দাম দাঁড়ালো 1722 টাকা। তাহলে যদি প্রথমে 30% ডিসকাউন্ট দেয়, এক্স টাকা যদি আমাদের মার্ক প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস হবে 100 থেকে 30 বিয়োগ 70/100। এটা ফার্স্ট কেস, সাকসেসিভ দুবার এই কেসটা করবো এই জন্য। 18%, 100 থেকে 18 বিয়োগ করে তাহলে 82/100 ইজ ইকুয়াল টু, ছাড় দেওয়ার পরে আমরা কি মূল্য পাবো? সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসের ভ্যালু এখন 1722। এখন এখান থেকে এক্স এর মান যদি বের করতে পারি সেটাই হবে আমাদের ধার্য মূল্য। তাহলে এখানে 0 0 আমরা কাটছি, 7 দিয়ে এটা কাটাকাটি করে দাও, 7 দোকানে 14, শুধু 14 গেলে 3, 32, 4 7 28, 4 42, 6 7 42, 82কে 3 দিয়ে যাচ্ছে, 3 দোকানে 6, 3 8 24। তাহলে এক্স এর মান আমরা পাবো 3, আর নিচে 1 4 3টা শূন্য, 1 2 3, অপশন এ। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 6:5, প্রথম ট্রেনটি 3 ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাই দুটি ট্রেন, ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন, তাদের গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে 6:5 স্পিড। তাহলে প্রথম ট্রেনটি 3 ঘন্টা যায় 342 কিলোমিটার, তাহলে প্রথম ট্রেনটি 1 ঘন্টা যতটা যাবে সেটাই তার মানে গতিবেগ। তাহলে প্রথম ট্রেনটির স্পিডটা আমি বের করে নিই, স্পিড অফ ফার্স্ট ট্রেন, তাহলে ডিস্টেন্স বাই টাইম, এইভাবে বলতে পারো। ডিস্টেন্স 342 আর টাইম হলো 3, কাটাকাটি করে দাও, 4 2 6 3, হ্যাঁ যাবে 3 দিলে, 3 11 33, 14 33 গেলে 1 12, 3 4 12, 114, তাহলে 114 কিলোমিটার পার আওয়ার হলো প্রথম ট্রেনের গতিবেগ। আমাকে বের করতে বলছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, তাহলে অনুপাতে আমি বলতে পারি প্রথম ট্রেনের গতিবেগ আমরা বের করলাম 114 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি বলতে পারি 6 এর ভ্যালু তো প্রথম ট্রেনের গতিবেগ অনুপাত হিসাবে, 6 এর ভ্যালু 114, তাহলে 5 এর ভ্যালু কত? তাহলে 6 কত দিয়ে গুণ করলে 114 হয় সেটা দেখে নাও, তাহলেই হয়ে যাবে। 6 কে 6, তো 6 গেলে 5 54, 6 9 54, তাহলে 6কে যদি 19 দিয়ে গুণ করে তাহলে 114, তাহলে 5কে যদি 19 দিয়ে গুণ করি সেটাই হবে আমাদের দ্বিতীয় ট্রেনের গতিবেগ, 5 9 95। বেলুড় মঠ কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর? রামকৃষ্ণ মিশন, স্থাপিত হয়েছিল 1897 সালে। ফার্স্ট স্বামী বিবেকানন্দ স্থাপন করেছিলেন। আর্য সমাজ স্থাপন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ স্থাপিত হয়েছিল 1875 সালে। 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত 5:7, তাহলে অনুপাত 1:1 করতে গেলে আরও 5 জন পুরুষ যোগ করতে হবে। একটা কারখানা রয়েছে, সেখানে মেল আর ফিমেল ওয়ার্কারের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:7। এখন এখানে আরও কিছু পুরুষ অ্যাড করা হলো, অ্যাড করার পরে নতুন অনুপাত দাঁড়ালো 1:1। তাহলে আমাকে এখান থেকে বের করতে বলেছে কতজন পুরুষ অ্যাড করা হয়েছে, এবং টোটাল যে প্রথমে মেম্বার সেখানে শ্রমিক সংখ্যা ছিল 840 জন, টোটাল সংখ্যা মেল আর ফিমেল মিলিয়ে। তাহলে আমাকে এখানে বলছে কতজন মেল এখানে যুক্ত করা হয়েছে, যার ফলে অনুপাত 1:1 হবে। তাহলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে যুক্ত করা হয়েছে কাকে? মেলকে, তার মানে ফিক্সড কে ছিল ফিমেল, তাহলে ফিমেলটাকে আমি সমান করে দিই। তার মানে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেখানে 7 দিয়ে গুণ করে দাও, ওই পাশে 7 কেন গুণ করলাম? যেহেতু ফিমেল আমরা সমান করছি, ফিমেল তো যোগদান করেনি, যোগদান করেছে মেল, যেন ফিমেলটাকে সমান করে দিলাম অনুপাতটা। তাহলে এখন দেখো কতজন মেল, পূর্বে ছিল 5, এখন হলো 7, 2 ইউনিট, এই যে 2।
কন্ডিশনে আমাদের দেওয়া রয়েছে 840 জন টোটাল শ্রমিক, টোটাল মধ্যে দেখে মেল আর ফিমেল মিলিয়ে ইনিশিয়াল যেটা থাকবে 7 আর 5 12, এই 12র ভ্যালুই হলো 840। তাহলে একের ভ্যালু আমরা বলতে পারি 7 বরং 84 একটা শূন্য। আমাকে বলছে কতজন পুরুষ যোগ দিয়েছে, তাহলে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 70 দোকানে 140। অপশন ডি। কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, এটা মনে রাখবে সাহিত্য এবং সংবাদের জন্য। সেই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল জোসেফ পুলিৎজার নামে একজন ব্যক্তির নাম অনুসারে। এটা শুরু হয় প্রথম 1917 সালে দেওয়া। 16টি সংখ্যার গড় 8, প্রতি সংখ্যা যদি 2 যোগ করা তাহলে সংখ্যাটি নতুন গড় কত হবে, তাহলে 16টি সংখ্যার এভারেজ হলো 8। তাহলে প্রত্যেকটি সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে নতুন এভারেজ হবে 8-এর সঙ্গে 2 যোগ করে, তখন সবারই তো 2 করে বাড়বে, 8 আর 2 যোগ করলে 10। অপশন রমন ম্যাগসেসে পুরস্কার প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন, এই সঠিক উত্তর হবে বিনোবা ভাবে। অপশন বি হবে এর সঠিক উত্তর। রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় 1957 সালে প্রথম স্থাপিত হয়। এই পুরস্কার দিয়ে থাকে ফিলিপাইন্স থেকে। ফিলিপাইন্সের রাজধানী হলো ম্যানিলা। আর বিনোবা ভাবে প্রথম ভারতীয় এই পুরস্কার পেয়েছে, তিনি পেয়েছিলেন 1958 সালে। তিনি ভুধন মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, ভুধন আন্দোলন। এছাড়া একজন বিখ্যাত সমাজসেবী। কোন শহরটিকে ভারতের চুরির শহর বলা হয়, ফিরোজাবাদ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কে সভাপতি ছিলেন, WC ব্যানার্জি। অপশন বি হবে এর সঠিক উত্তর। এওভিউম মানে অ্যালান অক্টোভিয়ান হিউমের কথা বলা হয়েছে। তিনি ছিলেন, তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কংগ্রেস। ফার্স্ট কংগ্রেসের সম্মেলন ছিল 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে। গান্ধীজি জীবনে একবারই এই জাতীয় কংগ্রেসের যে ইয়ে ছিল সেটা সভাপতি হয়েছিলেন, এটা হলো 1924, এটা হলো বেলগাঁও অধিবেশন। পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে তার সীমানা ভাগ করে, 3টি দেশের সাথে, নেপাল, ভুটান আর বাংলাদেশ। সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে, সবচেয়ে বেশি লংগেস্ট। সবচেয়ে কম হলো নেপাল। আর পশ্চিমবঙ্গ যদি রাজ্যের সাথে সীমানা বলা হয়, 5টি রাজ্যের সঙ্গে সীমানা। সবচেয়ে বেশি সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সাথে, পশ্চিমবঙ্গের বেশি। সবচেয়ে কম রয়েছে সিকিমের সাথে। MRI মেশিনে কোন ধরনের তরঙ্গ ব্যবহৃত হয়, চৌম্বকীয় তরঙ্গ। MRI মেশিন দেহের বিভিন্ন ইন্টারনাল অঙ্গ যদি ডিফেক্ট হয় সেকে স্ক্যান করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য কোনো কী কারণে হলো সেটার জন্য ব্যবহার করা হয় MRI। MRI এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এখানে দেখছো এক্সের সাহায্যে এক্সের ধর্ম কি, আমাদের যে হাড় রয়েছে হাড়ের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু মাংসপেশির মধ্যে যেতে পারে। এই জন্য এক্সরেকে ব্যবহার করা হয় কোনো অঙ্গ আমাদের যদি ভেঙে যায় সেটা থেকে ছবি তোলার জন্য। এক্সরে আবিষ্কার করেছিলেন রনচেন। এই রনচেন এক্সরে আবিষ্কারের জন্য প্রথম ফিজিক্সে কিন্তু নোবেল পায়, ফার্স্ট ফিজিক্সের উপর নোবেল। যদি 4 বছরের জন্য 500 টাকা, 2 বছরের জন্য 700 টাকার উপর 21 সুদের হারে সরল সুদ 280 টাকা হয়, তাহলে সুদের হার কত?
দুটো কেস দিয়েছে, 4 বছরের জন্য 500 টাকা কেউ ইনভেস্ট করলো, 2 বছরের জন্য 700 টাকা। প্রত্যেক ক্ষেত্রে শুধু প্রথম জনের সুদ যদি সুদের হার যদি 8% হয়, দ্বিতীয় জনের সুদের হার 8%, কিন্তু ওভারঅল দুজনের সুদ মিলিয়ে 280 টাকা হয়। তাহলে সুদের হার কত? এই হলো অঙ্ক। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি ধরি সুদের হার 8%, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার যদি 8%, সুদটা কত আগে বের করে নিই। সুদ বের করার ফর্মুলা হলো ফার্স্ট কেসের ক্ষেত্রে I = PTR/100। তাহলে 500 দুটো শূন্য কাটা পড়বে, 4 × R, মানে আলটিমেটলি 20R হবে। 20R হলো ফার্স্ট কেসের ক্ষেত্রে ইন্টারেস্ট। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে ইন্টারেস্ট হবে, দুটো শূন্য কেটে দাও, 7 × 14 R একবার। তাহলে দেখো এবার এই যে তাদের দুটো ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট, না ফার্স্ট কেস ক্ষেত্রে ইন্টারেস্ট হলো 20,000 টাকা, সেকেন্ডে হলো 14,000 টাকা, এই দুটো ইন্টারেস্ট মিলিয়ে হয় 280 টাকা। তার মানে দুটো সামের মান দেওয়া রয়েছে। তাহলে 20 আর 14 যদি যোগ করি 34, 20 আর 14, 7 × 14 34R ইজ ইকুয়াল টু 280। তাহলে R = 280/34। 2 দিয়ে কাটাকাটি করো, 14 দোকানে 28, একটা শূন্য, 17, তাহলে 140/17। তাহলে 8 × 136, 8 × 136 আর 4 হবে, তাহলে এত পার্সেন্ট, 8 সমস্ত 4/17। আজকে ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল, ম্যাথ এবং জিকে মিলিয়ে সেগুলো সলভ হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এখান থেকে উপকৃত হতে পারে। আজকে ক্লাস এখানে শেষ করছি, ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।